আজ 23-24 বছর বয়সী বাংলার হাজার হাজার ছেলে ইম্পোটেন্স বা ধ্বজভঙ্গের শিকার হচ্ছে। তাদেরকে বলি তুমি একদিন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দিয়ে দেখো তোমার লেফট টেস্টিসটা হ্যাং করছে কিনা। অ্যাকচুয়ালি স্মোকিং এর ফলে স্পামের সাথে হয়টা কি? আচ্ছা, মেল কজ ইজ 50% অফ প্রেগনেন্সি হচ্ছে না এই কারণ ইনফার্টিলিটি। আগে এটা আমরা ধরতামই না, বাচ্চা আসছে না, মহিলাদের প্রবলেম। সেক্টর 5-এর আইটি লাইফস্টাইল বা তাড়াতাড়ি বডি বানাতে গিয়ে স্টেরয়েড ইনজেকশন, এগুলো কি নষ্ট করে দিচ্ছে আপনার পৌরুষত্বকে? অনেকে বলেন আমি অ্যালকোহল খেলে খুব করতে পারি মশাই, কিন্তু তো তুমি এমনিই করতে পারো, ওটা অ্যালকোহলের ব্যাপার নয়। সম্পূর্ণটা তাদের খোলে না, তো তাদের ক্ষেত্রে মানে এটা নিয়ে অনেক দ্বিধা রয়েছে। পুরো ফুল ইরেক্ট হচ্ছে, তখন পেনিসটা পুরোপুরি টানা যাচ্ছে না, এবং ভাজাইনাতে গিয়ে প্রবেশ করতে গিয়ে ধাক্কা গিয়ে ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে নরম হয়ে যাচ্ছে। ইরেকটাইল ডিসফাংশনটা এক্সট্রিম লেভেলে চলে যায়, তাদের জন্যই শকওয়েভ থেরাপি বা পেনাইল ইমপ্ল্যান্ট, এই কথাটা আমরা শুনে থাকি। এটা কি অ্যাকচুয়ালি? পেনিসের ভেতরে দুটো রড বসে, বাইরে না। আজ আপনার সেক্স লাইফ নিয়ে বা পুরুষ মানুষের পুরুষত্ব নিয়ে সম্পূর্ণ যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছি কলকাতার শীর্ষ ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট ডক্টর প্রবীর বসুর সাথে। কখন আমি বুঝবো যে আমার কন্ডোমটা নষ্ট হতে চলেছে, এগুলো নিয়ে কোন কন্ডোম ইউজ করবো, কোন রিপড কন্ডোম না ডিলেট কন্ডোম না স্কিনি কন্ডোম, এটি না প্রচুর। আমি কন্ডোম পরবো না কারণ আমার সেন্সেশন চলে যায়, তার জন্য কন্ডোম আছে। পেনিট্রেশনের সঠিক সময়কে সুস্থ সেক্স কোনটাকে বলবো আমি, টাইম যদি বলি। এছাড়াও একটি কথা বলার রয়েছে আপনাদেরকে, আপনারা যারা দেখছেন প্রত্যেকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই বিষয়গুলো করছেন না। আপনারা সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন, কারণ আমরা আপনাদের জন্য বেশ বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিভিন্ন জনরা থেকে এমন অনেক বিষয় আনছি প্রত্যেকদিন নতুন নতুন, যেটা বোরিং হবে না এবং তার সাথে মানুষ জানতে পারবে। আমরা বিভিন্ন ব্যুরোক্র্যাটকে আনার চেষ্টা করছি, বিভিন্ন পলিটিশিয়ানকে আনার চেষ্টা করছি, বিভিন্ন স্পোর্টস পার্সনকে আনার চেষ্টা করছি এবং আগামীতেও আনবো। এছাড়াও স্পিরিচুয়ালিটির মানুষ আসছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মানুষ আমরা আনার চেষ্টা করব, বিভিন্ন ধরনের মানুষ আসবে, বিভিন্ন নতুন সাবজেক্ট আমরা আপনাকে তখনই গিফট করতে পারবো যখন আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন, আপনারা সাথে থাকবেন। তো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করা অবশ্যই ভীষণ জরুরি, সাবস্ক্রাইব করবেন। প্রবীরদা নমস্কার। আমাদের প্রথম এপিসোডটা যেটা আমরা পুরুষ মানুষের সেক্সুয়াল হেলথ নিয়ে করেছিলাম, সেটা প্রচুর মানুষ পছন্দ করেছে এবং তার দ্বিতীয় পার্ট আমরা বলেছিলাম যে যদি এর থেকে অ্যাডভান্সড আরও বিভিন্ন টপিকগুলো নিয়ে মানুষ জানতে চায়, আমরা খুব বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার পরে মানুষ বলেছিল যে তারা জানতে চাইছে, দ্বিতীয় পার্ট নিয়ে আমরা যেন আসি খুব শীঘ্রই। তো আমার প্রথম প্রশ্ন তোমার কাছে থাকবে যে আজকের দিনে ছেলেমেয়েরা লম্বা সময় ধরে একটা আইটি সেক্টরে, সল্ট লেকে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা কোলের ওপর ল্যাপটপ নিয়ে বা বিভিন্ন এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করছে, এটার কি কোনো রকম ডাইরেক্টভাবে ইম্প্যাক্ট পড়ছে মেল লিবিডোর ওপর? নিশ্চয়ই সবিক, কারণ আমি ছেলেদের কথাই বলছি যে যারা ল্যাপটপ নিয়ে অনেকক্ষণ কাজ করেন ল্যাপের ওপর রেখে, তাহলে কি প্রবলেম হচ্ছে। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট যখন আমি আমার টেস্টিকলসের কাছে রাখছি, আমার গোনার্ডসের কাছে রাখছি, যেটা পুরুষ মানুষদের জন্য টেস্টোস্টেরন প্রোডাকশন করছে, আমাদের কিং হরমোন, যেটা আমাদের খালি ইন্টারকোর্স সেক্স নয়, সারা বলতে পারো যে হোল বডি আমাদের চালু রাখছে টেস্টোস্টেরন। আর দ্বিতীয়ত যে ইনফার্টিলিটি মেজর কারণ, সেটা হচ্ছে স্পার্মেটোজেনিক ফেলিওর, আমাদের যে শুক্রাণু প্রোডাকশনটা হচ্ছে আমাদের টেস্টিস থেকে, সেইটা এই দুটোকেই কিন্তু ভীষণভাবে এফেক্ট করছে। এক হচ্ছে রেডিয়েশন রিস্ক, যে এনি ফর্ম অফ রেডিয়েশন, তুমি জানোই ধরো সূর্য থেকে রেডিয়েশন বলো কি যেখান থেকে হোক রেডিয়েশন, কিন্তু আমার যদি সেই রেডিয়েশন সোর্স, এমিটিং সোর্সটা আমার টেস্টিসের কাছেই থাকে, তাহলে সেটা অবভিয়াসলি আমার টেস্টিসকে প্রোডাকশনে দুটো ফ্যাক্টরি, টেস্টোস্টেরন প্রডিউসিং ফ্যাক্টরি আর স্পার্ম প্রডিউসিং ফ্যাক্টরি, দুটোকেই কিন্তু বিঘ্ন করছে। আর একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কেন দুটো টেস্টিস আমাদের বডির বাইরে হতেই পারে, কারণ অনেকে হয় না যে যাদের ছোটোবেলায় টেস্টিসগুলো ভেতরে ছিল, তাদেরকে বলা হচ্ছে না তাড়াতাড়ি অপারেশন করে নিন, আনডিসেন্টেড টেস্টিস যেটা বলা হয়, তাড়াতাড়ি না হলে তোমার পরবর্তীকালে আরও প্রবলেম আসতে পারে। সুতরাং ভগবানের তৈরি করেছিলেন কারণ আমাদের বডি হিট, সেখান থেকে টেস্টিসগুলো বাঁচানো। সুতরাং 2 ডিগ্রি সেন্টিগ্রেডে যাতে কম থাকে টেম্পারেচার, তাহলে কিন্তু এই দুটো ফ্যাক্টরি প্রোডাকশন লেভেলটা বেড়ে যায়। তাই জন্য যাদের ধরো টেস্টিসগুলো পেটের ভেতরে আছে আনডিসেন্টেড, তাদের কিন্তু
ফেলিওর অফ স্পার্মেটোজেনেসিস হয়, ইম্পর্টেন্স থাকে, প্লাস টেস্টোস্টেরন প্রোডাকশনও কম হয়। সুতরাং এই ক্ষেত্রে বলতে চাই যে যখনই কোনো হিট এমিটিং সোর্স, নট অনলি রেডিয়েশন এমিটিং সোর্স, আমি যদি আমার ল্যাপে নিয়ে অনেকক্ষণ ধরে কাজ করি, তাহলে আমাদের এই দুটো খালি মানে আমি আরেকটা কথা বলতে চাই রিগার্ডিং টেস্টোস্টেরনও যেমন আমাদের ট্যাঙ্ক ডাউন করে দেয়, তেমন আমাদের শুক্রাণু, এই যে শুক্রাণুও তো মানে একটা ফেজে হয়। যেমন আমাদের পুরুষ মানুষদের একটা বাচ্চা হলো, তারপরে সে স্কুলে গেল, নার্সারি গেল, স্কুলে গেল, কলেজে গেল, অফিসে গেল, বার্ধক্য হলো, তেমনি আমাদের শুক্রাণুদের না ছোট 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 করে বড় হয়। সুতরাং এইগুলো খুব কচি শুক্রাণু, মানে ধরো একদম স্পার্মেটোগোনিয়া, মানে একদম ইয়াং স্পার্ম, তাদেরকে বেশি এফেক্ট করে, কারণ তাদের সেই অতটা ক্ষমতা নেই। সুতরাং সেইগুলো পরে দেখা যায় 70 দিন পরে যে স্পার্মেটোজেনিক সাইকেল হচ্ছে, মানে এই ছোটো থেকে বড় হওয়া, অ্যাডাল্ট হওয়া, অ্যাডভান্সড লেভেলে যাওয়া, সেটা আমি যে আজকে ধরো আমি 2-3 দিন ধরে আমি ল্যাপটপ নিয়ে কাজ করলাম, আজকে 2-3 দিন কিছু হয় না, আমি স্পার্ম অ্যানালাইজ করে দেখি ঠিকই আছে, 70 দিন পরে যদি আমি গিয়ে দেখি, তখন দেখি যে আমার সেই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তুমি হিট জেনারেটরের কথা বললে, আমি এখানে বলবো যে টাইট আন্ডারওয়্যারের অনেকের একটা ব্যাপার থাকে, টাইট প্যান্টস। একদম সৌভিক, এটা তুমি যে প্রশ্নটা করলে, এটা মানে এতটা কনফিউশন আছে আমি বলছি। যেমন আমি অনেক সময় বলি যে স্কিনি জিন্স না পরতে, স্কিনি জিন্স যে কম বয়সী ছেলেরা ইউজ করে, তাহলে কী হয়, একই কনসেপ্ট, স্কিনি জিন্স পড়ছে, টাইট স্প্যান্ডেক্স আন্ডারওয়্যার পড়ছে, তাহলে কী হচ্ছে, আমাদের টেস্টিসগুলো টেনে আমাদের বডির কাছে নিয়ে যায়, থাইয়ের কাছে গিয়ে চিপসে থাকছে গরমের দিকে। এবং সেটা যদি 1-2 দিন তুমি পার্টি করতে গেলে স্কিনি জিন্স পরলে কেউ এসে যায় না, কিন্তু সেই যদি রেগুলার বেসিসে পড়ে, তাহলে সেই একই প্রবলেম, হিট জেনারেশন বেশি হচ্ছে টেস্টিসে, তাদের টেস্টোস্টেরন প্রোডাকশনও কমছে, প্লাস স্পার্মেটোজেনিক ফেলিওরও আসছে। কিন্তু এখানে আর একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এখন দেখো আমাদের পুরুষ মানুষদের এক তো হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, মানে ঘরে ঘরে ইরেকটাইল ডিসফাংশনের পেশেন্ট, ঘরে ঘরে না হলেও অনেকেই এখন ধরো 10 জনের মধ্যে 3জন 4জন, বিশেষ করে কম বয়সী ছেলে যারা একটু দেরি করে বিয়ে করছে, সবাই বলছে না আমি আগে সেটেল হয়ে যাই, আমার পার্টনারও একই বয়সী, তাও সেও সেটেল হয়ে যায়, 32-33 বছর গিয়ে আর বাচ্চা আসছে না, হ্যাঁ, তো প্রেগনেন্সি আসছে, তখন তারা দেখছে যে মহিলা একদম ঠিকঠাক, কিন্তু পুরুষ মানুষের স্পার্মে প্রবলেম থাকছে। সুতরাং বলা যাচ্ছে মেল কজ ইজ 50% অফ প্রেগনেন্সি হচ্ছে না এই কারণ, ইনফার্টিলিটি। আগে যেটা আমরা ধরতামই না, বাচ্চা আসছে না, মহিলাদের প্রবলেম, মানে ইকুয়াল। তো সেই জন্য বলতে চাই যে পুরুষ মানুষদের এই যে ইম্পর্টেন্স, এইগুলো খুব আজকালকার দিনে খুব দেখা যাচ্ছে। তো সেকেন্ড হচ্ছে যে একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন ইন মেল ইনফার্টিলিটি, একটা হচ্ছে ভ্যারিকোসেলস, খুব কমন। কম বয়সী ছেলে জিমে রোজ ডেডলিফট করছে একটা বক্সার প্যান্ট পরে, সে জানেই না, সে বলছে ডাক্তারবাবু আমার তো বেশ অনেক দিন ধরে হলো অন্ডকোষে ব্যথা, জানেন তো, একটা মিষ্টি মিষ্টি ব্যথা, কিন্তু আমার মনটা পড়ে থাকছে, আমার পরীক্ষার সামনে বাবা মা বলছে ও তো কিছু করছেই না, ও তো পুরো মানে বলে বলা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন কেন কেন, মানে আমার অন্ডকোষে ব্যথা, তার কারণ কিছু বোঝা যাচ্ছে না। তারা, আমি সেই জন্যই বলি যে কোনো যারা বাচ্চা ছেলেরা আসে, বা মানে বাচ্চা ছেলে মানে কি 16, 17, 18, তারা এখন যথেষ্ট ইন্টেলিজেন্ট, তাদেরকে বলি তুমি একদিন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দিয়ে দেখো তোমার লেফট টেস্টিসটা হ্যাং করছে কিনা, আনইউজুয়ালি হ্যাং করছে কিনা। সে সারাদিন ধরে সাইকেল চালাচ্ছে, সারাদিন ধরে বাইক চালাচ্ছে, সে জিমও করছে, যেটা বললাম বক্সার প্যান্ট পরে, কিন্তু তাই জানেই না কারণটা সেখানে। এবার সে বলো আমার কেন ডাক্তারবাবু ভ্যারিকোসিল হলো, বলুন, সেগুলো আমি তাহলে বিস্তৃত কি, তুমি তো তোমার লাইফস্টাইলটাই গন্ডগোল করে রেখে দিয়েছো। এইটাকে কি কোনোভাবে বাংলায় একটা শব্দ প্রচলিত রয়েছে, একশিরা বা একশিরা ইজ হাইড্রোসিল, ওগুলো আলাদা। হাইড্রোসিল হার্নিয়া টোটালি ডিফারেন্ট। অনেকেই ভুল করে দেবে, আল্ট্রাসাউন্ডে দেখবে ও একটা ছোটো মাইল্ড হাইড্রোসিল হয়েছে, কিন্তু আসলে দেখা গেল না ওটা ভ্যারিকোসিল হয়েছে। ভ্যারিকোসিল মানে কি, ভ্যারিকোসিল মানে টেস্টিসে প্রোডাকশনের জন্য ব্লাডটা যাচ্ছে হার্ট থেকে টেস্টিসের দিকে, দ্যাট ইজ নাট। এবং যেই কাজটা হয়ে গেল, ময়লা রক্তটা আবার ব্যাক করছে হার্টে ফর নর্মাল অক্সিজেনেশন, মানে অক্সিজেন কম ব্লাড, বেসিক্যালি ময়লা রক্ত মানে কি অক্সিজেন কম ব্লাড। এবং সেটা যদি ভেন ওয়ালসগুলো ডিস্টার্বড হয়ে যায় বাই এনি রিজন, তাহলে কি হচ্ছে, সেই জমাট রক্ত অনেকক্ষণ ধরে থাকছে, তাতে আবার সেই হিট জেনারেশন বাড়ছে, টেস্টোস্টেরন প্রোডাকশন কমছে, স্পার্মেটোজেনিক ফেলিওর হচ্ছে। সেই ক্ষেত্রে তাদেরকে বলি না ভাই তোমরা একটু বাইক সাপোর্ট পড়ো। বাইক সাপোর্ট মানে কি, টেস্টিস দুটো অ্যান্টি গ্র্যাভিটিতে করলে এই ভেনগুলো তখন চুপসে যায়। যে কোনো জিনিস যদি অ্যান্টি গ্র্যাভিটি করো, ভেনগুলো চুপসে গেলে আবার আস্তে আস্তে নর্মাল, তখনই তোমার মাইক্রোসার্জিক্যাল ভ্যারিকোসিলেক্টমি একটা অপারেশন আছে। কিন্তু অনেকেই চট করে, যদি আমি তোমাকে বলি ভাই তোমার মাইক্রোসার্জিক্যাল ভ্যারিকোসিলেক্টমি, তুমি কি রাজি হবে? তুমি তো বলবে না ডাক্তারবাবু কিছু আমার ওষুধ দিন বা কিছু একটা লাইফস্টাইল মডিফিকেশন করুন। সেই ক্ষেত্রে ভাই তখন তারা বলে না ডাক্তারবাবু আপনি তো একটা অমুক পডকাস্ট বা আপনার ইউটিউব চ্যানেলে বলেছেন যে স্কিনি জিন্স না পড়তে, তাহলে আপনি কেন বলছেন বাইক সাপোর্ট পড়তে? সেই ক্ষেত্রে আলাদা, সেটা আমি বলছি টাইট আন্ডার প্যান্ট, গরম
স্পার্মটা করছে, বডির কাছে গিয়ে একদম চিপসে, থাইয়ে গিয়ে চিপসে দিচ্ছে, কিন্তু এটা তো আমি অ্যান্টি গ্র্যাভিটি করে দিচ্ছি। দুটো ডিফারেন্ট ব্যাপার, খুব কাছাকাছি ব্যাপার, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, সার্টেনলি চেঞ্জেসগুলো বুঝতে পারলেই কিন্তু অনেকটা লাভ হয়ে যায়। প্রবীর, আমি জিজ্ঞেস করবো লাইফস্টাইল নিয়ে 22-23 বছরের ছেলেদের মধ্যে ইম্পর্টেন্সের একটা ব্যাপার চলে আসছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা কম বয়সী হয়তো কেউ বিয়ে করে নিচ্ছে এবং প্রেগনেন্সির চেষ্টা করছে, এখনো দেখা যায় কম বয়সে বিয়ে করছে, প্রেগনেন্সির চেষ্টা করছে, প্রেগনেন্ট হচ্ছে না বা কোনো কারণে সেই বিষয়গুলো হচ্ছে না। এবং এর মধ্যে বেশ কিছু বিষয় চলে আসছে, যেমন ভেপিং রয়েছে, স্মোকিং রয়েছে, একটা আজকালকার দিনে ড্রিঙ্কিং প্রচুর হারে অনেকেরই বেড়ে গিয়েছে অনেক কম বয়স থেকে। এই ব্যাপারগুলো এছাড়াও আমি বলছি লাইফস্টাইলের মধ্যে না, কম বয়সে 15-16 বছরের মধ্যে মোবাইল রাত্রিবেলা জেগে থাকা, ধরো না ঘুমোনো এবং ওটিটি দেখছে বা যাই করছে, এইগুলো কি ডাইরেক্ট কোনোভাবে ইম্প্যাক্ট করছে? বা হ্যাঁ, নিশ্চয়ই লাইফস্টাইল তো আমাদের প্রধান ব্যাপার। দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রিজে এখন লংজিভিটি মেডিসিন, রিপ্রোডাক্টিভ মেডিসিনের সাথে লাইফস্টাইল চেঞ্জেস, ইন্টারভেনশনসগুলো খুব ইম্পর্টেন্ট আসছে। মানে আমাকে খালি বাচ্চা প্রোডাকশন করলে হবে না, আমাকে নর্মালি আমার ইরেকটাইল ক্যাপাবিলিটিকে প্রলং রাখতে হবে, তখনই আমি অতদিন বাঁচতে পারবো। প্রোডাক্টিভিটি এখন এটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি লাইফস্টাইল চেঞ্জেসটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের একটা স্ট্র্যাটেজি, যাতে আমার রোগটা হওয়ার আগেই আমি কন্ট্রোল করে নিচ্ছি, তাই না? তার মধ্যে আসছে ঘুম নিয়ে তো আমার চেয়ে অনেক লোকজন দেখবেন, তুমি ইউটিউব খুলবে কেন ঘুম দরকার, কেন আমি ওই সব ব্যাপারে আসছি না। আমি বলতে চাইছি যে মর্নিং উডটা অনেকে বলে না ডাক্তারবাবু আমার আগে খুব মর্নিং ইরেকশনস হতো, এখন থেকে মর্নিং ইরেকশনসই হচ্ছে না। বলে কেন, তুমি রাতে ঘুম হচ্ছে? মানে রাতে ঘুম তো হচ্ছে না। মানে দেখো মর্নিং উড ব্যাপারটা কি, এটা সায়েন্টিফিক বেসিসটা কি, খুব সহজ ব্যাপার। এটা নয় যে তোমার মর্নিংয়ে গিয়ে পেনিস শক্ত হচ্ছে। আমার REM স্লিপে, আমার র্যাপিড আই মুভমেন্ট স্লিপে আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার সময় ওই মুহূর্তে আমি ইউরিন করতে উঠে দেখছি আমার পেনিসটা শক্ত। তাহলে এটা আপনি বলতে পারো তুমি একটা বডি একটা চেক মেকানিজম করছে যে আমার ইরেকশনে সব কিছু ঠিকঠাক আছে কিনা, হরমোন লেভেল ঠিক আছে, ব্লাড ফ্লো ঠিক আছে, নার্ভ লেভেল ঠিক আছে। তার মানে মর্নিং ইরেকশনস হচ্ছে মানে আমার আর কিছু না, সাইকোজেনিক প্রবলেম থাকতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, ফিজিক্যালি আমি ফিট রিগার্ডিং ফর ইরেকশনস। কিন্তু যদি আমার ঘুমটাই না আসে, বেসিক ব্যাপার যে আমার REM স্লিপটাই না আসছে, তাহলে আমার যতই হরমোন লেভেল ঠিকঠাক, যতই আমার নার্ভ ঠিকঠাক, ভাসেল ঠিকঠাক, কিন্তু আমার প্রোডাকশনটাই হচ্ছে না, বডি রিকভারিতে আসছে না। সুতরাং মর্নিং উড ওইটাই একটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ঘুম যদি না হয়, টেস্টোস্টেরন প্রোডাকশনটা ক্রনিক্যালি কমবেই। তুমি সারাদিন এক্সারসাইজ করো, সারাদিন মাসেল ট্রেনিং করো, কিছুদিন মাসেল গেন আসবে না, রিকভারি আসছে না, তো মনও কাজ করছে না, তো পড়াশোনা পরীক্ষা দিতে গেলে পরীক্ষাও তো আমি ফেল করে যাচ্ছি। সব কিছু যেমন হচ্ছে তেমনি তার টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে না বলে সেখান থেকে স্পার্মেটোজেনিক ফেলিওরও আসছে। কারণ স্পার্মটা তো সামহাউ টু রিলেটেড টু ইউর টেস্টিস কতটা টেস্টোস্টেরন প্রোডাকশন করছে, সেখান থেকে আমার স্পার্মেটোজেনিক পোটেনশিয়াল আসছে। সুতরাং যারা ইনফার্টিলিটিতে ভুগে তাদের জন্য এই যেটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তোমার স্মোকিং। ছোটোবেলা থেকে স্মোকিং, আমার অনেকে বলে না ডাক্তারবাবু আমি স্মোকিং টোকিং করি না, আমি গুটকা ফুটকাও খাই না, আমি কিছুই করি না, আমি খালি ভেপি সিগারেট খাই। বলে কী লাভ হলো, জিনিসটা তো সেই একই হলো। সুতরাং এই যে ব্যাপারটা, তুমি তোমার স্পার্মটাকে প্রথম থেকেই নষ্ট করে দিচ্ছ, পরে গিয়ে সেটা রিকভারি করা মুশকিল। তখন ওই IVF, ওই ICSI, ওই ART এগুলো নিয়ে সব তখন করতে হবে। অ্যাকচুয়ালি স্মোকিং এর ফলে স্পার্মের সাথে হয়টা কি? স্মোকিংটা হচ্ছে কি, তোমার আমি যেমন বলেছিলাম, তোমার কিন্তু স্পার্মেটোজেনিয়া তো প্রথমেই মানে তৈরি হতে মায়ের পেট থেকে একদম পুরো সুপারম্যান হয়ে আসছে না, সে ছোটোবেলা থেকে আস্তে 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 বড় হচ্ছে। এবং যত ছোটোবেলা, যত এই আর্লি স্পার্মেটোগোনিয়া, তারা ইজ মোর বলতে পারো প্রোন টু অক্সিডেটিভ মানে ROS, রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস রিলেটেড ড্যামেজ। সেগুলো গিয়ে তার মাথাকে নষ্ট করে দিচ্ছে, স্পার্মেটোজেনিক হেডকে, যেখানে তোমার DNA গুলো থাকে, সেটা DNA ব্রেক। এটা নিয়ে আমি আবার বলতে চাই, অনেক আজকালকার দিনে কম বয়সী ছেলেরা স্মোকার, তারা পরে গিয়ে দেখছে মেল ইনফার্টিলিটি হচ্ছে, মহিলা একদম ঠিকঠাক, কিন্তু তার সিমেন অ্যানালিসিসও নর্মাল। তখন বলছে আমার কি প্রবলেম, তখন তার DFI লেভেল দেখা হচ্ছে, DNA ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স। তখন দেখছে স্পার্মের হেডের মধ্যে যে DNA, সেখান থেকে একটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে বই আছে, বইয়ের মধ্যে 3-4টে পাতা ছিঁড়ে গেছে। সেটা কারণ কি, সে ROS ড্যামেজ ডিউ টু টোব্যাকো ওভারইউজ, অ্যাবিউস। সেটা কিছুটা অ্যালকোহলের জন্য হতে পারে, এনি ফর্ম অফ নেশা মানে এনি ফর্ম অফ সাবস্টেন্স অ্যাবিউসই করতে পারে। সুতরাং অ্যালকোহল নিয়ে আবার যদি তুমি বলো, অ্যালকোহল নিয়ে অনেক কিছু ব্যাপার আছে। অ্যালকোহল ইজ অ্যাট অল নট গুড, অবভিয়াসলি অ্যালকোহল ইজ নট অ্যাট অল গুড।
এটা মেল লিবিডো কমায়। অনেকে বলেন আমি অ্যালকোহল খেলে খুব করতে পারি মশাই, কিন্তু তো তুমি এমনিই করতে পারো, ওটা অ্যালকোহলের ব্যাপার নয়। কিন্তু এবার তুমি দেখো না, 1 দিন 2 দিন তুমি করলে বা 3 দিনে দিয়ে দেখো, তুমি তখন পুরো চুপসে যাবে। অ্যালকোহল ইজ ভেরি ব্যাড ফর মেল লিবিডো। তারপর তোমার হরমোন লেভেলকে গন্ডগোল করে দেয়, ইস্ট্রোজেন লেভেল বাড়ায়, বিয়ার ফ্যাট হয়, টেস্টোস্টেরন লেভেল কমায়। কিন্তু এখানে আবার আর একটা টুইস্ট আছে, যারা সব ওই যে মর্নিং ইরেকশনসের কারণ হরমোন লেভেল ঠিক আছে, নার্ভ লেভেল ঠিক আছে, তো তার ভেসেল ঠিক আছে, ডপলার করে সে নর্মাল, কিন্তু যেই তার সে গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছে তখন তার বুক ধরফর শুরু হয়ে যাচ্ছে, তার কোনো প্রবলেম নেই। ওই অঙ্ক পরীক্ষার মতো, আমার অঙ্কতে সবসময় ভয়। এবার আমি প্রচুর অঙ্ক, 4 জন টিচারের কাছে অঙ্ক পড়লাম, 4 জন অ্যান্ড্রোলজিস্টকে দেখিয়ে নিল, সে সব কিছু ঠিক আছে, ভায়াগ্রা খেয়েছি, টেস্টোস্টেরন বুস্টার নিয়েছি, ওই ওষুধ অমুক ওষুধ খেয়েছি। যেই গার্লফ্রেন্ডের কাছে গেলাম ব্যাস চুপসে গেলাম, হাতটা কাঁপতে লাগলো, বুক ধরফর করতে লাগলো। তাহলে তুমি আর কি ইরেকশন হবে? ইরেকশনের আর দোষ কি? পেনিসের আর কি দোষ? তখন যারা সাইকোজেনিক যারা ভুগছে বিকজ অফ সিভিয়ার ফর্ম অফ পারফরমেন্স অ্যাংজাইটি, তাদের ক্ষেত্রে আবার যদি তুমি অ্যালকোহল সেবন করো, ইটস নট দ্যাট তুমি অ্যালকোহল সেবন করো তোমাকে অ্যালকোহল খেতে বলছি, তাহলে তুমি সেদিন ভায়াগ্রা না খেয়ে, এটা কিন্তু ওয়ান্স আ ওয়াইল একটু পিন্ট অফ অ্যালকোহল খেলে তোমার যে ইনহিবিশনটাকে তাকে ইনহিবিট করছে, মানে রিভার্স ইনহিবিশন বলতে পারো, তাহলে তুমি উইল বি এবল টু পারফর্ম ওয়েল। সুতরাং ওইটা একটা টুইস্ট, কিন্তু ওইটা আমি বলে রাখলাম, অনেকে বলে, কিন্তু সেটা ওভারডু করা উচিত নয়। মানে ওই একটা পেগটাই 10টা পেগ হয়ে যায় এই করতে মানে করতে। সোশ্যাল ড্রিঙ্কারের নামে কেউ যদি দিনে 6 দিন অভ্যেস করে হ্যাঁ, ফেলে, সেটা তো সোশ্যাল হলো না, সেটা তো পার্টি লেভেল চলে গেল। অনেকে জিমে যায় খুব কম বয়স থেকে এবং তাদের বিভিন্ন রকম শরীর তৈরি করার জন্য, মাসল ইয়ের জন্য একদম অ্যানাবলিক্সের ব্যবহার বা তোমার এই ইনজেকশন, স্টেরয়েড সমস্ত কিছু কম বয়স থেকে, সেইটার সাথে টেস্টোস্টেরনের বা পারফরমেন্সের কি কোনো ব্যাপার রয়েছে? দেখো সৌমিক, এটা খুব মজার ব্যাপার। এটা নিয়ে আমরা জানি, সত্যি কথা, এটা জিম কালচারও বলে যে যদি না অ্যানাবলিক নেওয়া হয় তাহলে মাসল কাটিং করা যায় না, সেই মাসল কাটিং আসে না। এই জিনিসটাই লোকে বোঝে, আর কিছু লোকে কিছু বোঝে না। সত্যি কথা বলতে কি, যে বডিতে প্রোটিন আনা বেশি দরকার, ফ্যাট কম করা দরকার ওই বয়সে, ঘুম দরকার, সেটা আর বুঝলো না। খালি ওই মাথাটাই ঢুকলো না আমাকে অ্যানাবলিকই নিতে হবে আমার মাসল কাটিংয়ের জন্য। এইটা আমার শরীর তো আমার মতনই কথা মতো চলে, আমার শরীর আমার মতনই লেজি। এবার যদি আমি বাইরে থেকে টেস্টোস্টেরন পাম্পই করে যাচ্ছি, সে অনেকে জিমের দেখবে ট্রেনার আগে এখন অনেকেই চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই সতর্ক হয়ে যাচ্ছে, জিম ট্রেনাররাও সতর্ক, তারাও খুব মানে পড়াশুনো শিখে আছে। আগে তো ওরকম ছিল না, আগে সে বলতো ইউএস থেকে আমি একটা প্যাকেট নিয়ে এসেছি, ছোটো ছোটো ট্যাবলেট, পিঙ্ক ট্যাবলেট, তুই খেয়ে দেখ তোর প্রচুর মাসল হয়ে যাবে। ওই ডায়াবল ফাদ্দুর দেখবে তুমি অনেক রকম এগুলো আছে। সুতরাং এগুলো কী করছে, বডিতে টেস্টোস্টেরন লেভেলটা হুক করে বাড়িয়ে দিচ্ছে। ইট ইজ নট টিআরটি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি ইজ টোটালি ডিফারেন্ট অ্যান্ড দ্যাট ইজ আ মেডিকেল ট্রিটমেন্ট। এটা কিন্তু অফ লেভেল ইউজ হয়ে যাচ্ছে, আমার শরীরে টেস্টোস্টেরন লেভেল দুম করে বাড়িয়ে দিল, মাসল গেইন প্রচুর হয়ে গেল, আমি আগে 3-4টে মানে বাইসেপ কার্ল মারলাম, ফুলে গেল বাইসেপ, কিন্তু আমার শরীর বলছে ভাই বাইরে থেকে তো আসছি, কেন আর কষ্ট করে ফ্যাক্টরি তৈরি খুলবো, অত স্পার্মেটোজেনিয়া তৈরি করে আবার টেস্টোস্টেরন প্রোডাকশন করবো, এত কেন করবো? তাহলে আমার বডিটাকে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দাও, ও বাইরে থেকে তো আসছি, যখন বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসছে তাহলে আমি কেন তৈরি করবো, এই ব্যাপার। তবে সেটা হতে তার আর টেস্টোস্টেরন লেভেল থাকে না। সব থেকে বড় বা সে হয়তো সেই টেস্টোস্টেরন বাইরে থেকে নিয়ে টেস্টোস্টেরন ডিপেন্ডেন্সিটা চলে গেল, কিন্তু বডিতে যে শুক্রাণু তৈরিটা হলো, এই একই দুটো ফ্যাক্টরি না, একই ব্যাপার, বোথ রিলেটেড। তাহলে বড় যায় যাদের কি দেখবে, সে এখন তুমি বড় লোকেরা পরে গিয়ে তার হার্ট অ্যাটাক হচ্ছে, সেটা দূরের কথা, কিন্তু সে তার তো প্রেগনেন্সি আসছে না, ইনফার্টিলিটি চলে আসছে, অনেক কিছু প্রবলেম আছে। এটা আমার বলা উচিত যে কম বয়সী ছেলেরা, তারাও যদি মনে করে যে মাসল কাটিংয়ের জন্য টেস্টোস্টেরন বা অ্যানাবলিক নেওয়া একদমই উচিত না, ভবিষ্যৎ তোমার কিন্তু অন্ধকার হয়ে যাবে, এটাই হচ্ছে বলা উচিত। তুমি কম বয়সী ছেলেদের থেকে কথা আসলে আমি বলবো যে তুমি কি তোমার ক্লায়েন্টরা মানে কেউ আসছে তোমার কাছে, যখন তুমি কম বয়সী ইম্পর্টেন্সের ব্যাপারটা দেখতে পাচ্ছ ছেলেদের মধ্যে? হ্যাঁ, আমার পেশেন্টরা দেখো যারা আসছে ইম্পর্টেন্স নিয়ে, আমি ম্যাক্সিমাম দেখি যে আজকালকে দিনে ধরো আইটি সেক্টরে আছে, বা ধরো ওই ডাবল ইঞ্জিন যারা যেটা বলে না, আমার ওয়াইফও কাজ করছে, আমিও কাজ, একই প্রায় মানে কলেজেই প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, সুতরাং সেও বলছে আমি একটু সেটেল হয়ে যাই, আমিও ভাবছি আমি একটু সেটেল হয়ে যাই, তখন বাচ্চা করবো। 28-29 গিয়ে 32-33 বছরে গিয়ে তখন আর প্রেগনেন্সি আসছে না, ওয়াইফ ঠিকঠাক আছে, সব কিছু। আগে প্রথমে বলতাম না প্রেগনেন্সি আসছে না মানে ওয়াইফের দোষ, তা তো না, 50% কারণই হচ্ছে ছেলে। সুতরাং ছেলের
তখন দেখা গেলো সিমেন অ্যানালিসিস প্রবলেম। আমি যেটা বলেছিলাম সিমেন অ্যানালিসিসও নর্মাল, হরমোন লেভেলসও নর্মাল, কিন্তু যখন অ্যাডভান্স টেস্ট করে দেখছি, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স দেখছি, যখন ক্যারিওটাইপ ওই যখন অ্যাডভান্স টেস্ট করে দেখছি, তখন দেখছি ডিএনএতে মানে স্পার্মের ডিএনএতে প্রবলেম চলে আসছে। এবং সেইগুলো এখনকার টেস্ট দিয়ে বোঝা যাচ্ছে, আগেকার তো টেস্ট হতো না, তখন আমরা বুঝতামও না। এবার তুমি আসো কম বয়সী ছেলেদের কি ইনফার্টিলিটি হয়, এখনও হয়। তারা যাদের ভুল লাইফস্টাইল লিড করে, তারা যাদের ভ্যারিকোসিলস আছে, যেটা আমরা বললাম, ছোটোবেলা থেকে সাইকেল মানে সকাল বিকেল, মানে এটা নয় যে আমি খালি বুলেট চালাচ্ছি, ভট 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 করে চালাচ্ছি, তা না, আমি সাইকেল নিয়ে আমি স্কুলেই যাই, সকাল বিকেল আমার টিউশনেও যাই সাইকেল, উপায় নেই আমার কাছে, আর কোনো গাড়ি টাড়ি কিছু নেই, কী করবো আমরা। কিন্তু ওটাই যে আমি জানি না আমার ভ্যারিকোসিল আছে, আমার যে একটা অন্ডকোষের ব্যথা হতো সেটা আমি কোনো কাউকে লজ্জায় বলতেই পারি না, আমি জানিও না ওটাকে অন্ডকোষের ব্যথা বলা হয়, তাই না? ছোটোবেলা কি, এবং তারা যখন কম বয়সেই বিয়ে করছে তাদের কিন্তু ভ্যারিকোসিল ইনডিউসড ইনফার্টিলিটিতে ভুগছে। প্রবীরদা, যাদের ইরেকটাইল ডিসফাংশনটা এক্সট্রিম লেভেলে চলে যায় তাদের জন্য এই শকওয়েভ থেরাপি বা পেনাইল ইমপ্ল্যান্ট, এই কথাটা আমরা শুনে থাকি, এটা কি অ্যাকচুয়ালি? না, অনেকে পেশেন্টরা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমার কিওর চাই, ইরেকটাইল ডিসফাংশনে আমি কিওর চাই, আমি আর কতদিন ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঠিক থাকছি, যেই ওষুধ বন্ধ করছি আবার জেকে সেই। খুব কমন কিন্তু এটা, অনেকে মানে ওষুধ আপনি দিয়েছেন, হ্যাঁ ওষুধ খেয়ে আমি ঠিকঠাক আছি, কিন্তু যেদিন আমি ওষুধ শেষ করলাম তার দুদিন পরে আমি করতে গেলাম তখন আর পাচ্ছি না, তো আমার এখান থেকে আমার মুক্তি চাই, আমাকে কিওর দিন। কিওর অনলি পসিবল উইথ আ পেনাইল ইমপ্ল্যান্ট। এবং পেনাইল ইমপ্ল্যান্ট কি, যে আমার পেনিসে রক্ত চলাচল করছে না এবং সেখানে দুটো সিলিকন রড আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যাক্সিমাম কেসেই আজকালকে দিনে সেমি রিজিডই করা হয়, মানে মোটামুটি দুটো রড আমার দুটো পেনিসে, দুটো সিলিন্ডার, মানে হয় না কর্পোরা ক্যাভার্নোসা বলা হয় পেনিসে, তো ইউরিনের যাতে প্যাসেজে কোনো ইনজুরি না হয় আমরা করে দিই, এবং সেটা আন্ডারওয়্যারের নিচে তারা রাখে এবং সেক্স করবার সময় ধরে তারা সেক্স করে, এবং বোঝাও যায় না, সত্যি কথা, কনসিল্ড হয়ে যায়। পুরোনোগুলো চোখে লাগে কিন্তু নতুনগুলো অত লাগে না। আর একটা 3 পার্ট আছে, 3 পিসটা একটু মোর সফিস্টিকেটেড, যেখানে একটা মানে পেনিসের ভেতরে, তো পেনিসের ভেতরে দুটো রড বসায়, বাইরে না। বাইরে একটা আগে একটা এসছিল পেনুমা বলে, যে বাইরে একটা এর রড বসিয়ে দেখা যেত, কিন্তু সেটা কোনোদিনও চলেনি, অবভিয়াসলি ইটস টোটালি আনফিজিওলজিক। তো আমরা অপারেশন করি, দুটো পেনিস কেটেই পেনিসের ভেতর দুটো রড, সিলিকন রড বসে, ফরেন বডি। এবং যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলতে চায়, তারা খুব ইনফেকশন পূরণ হয়ে যেতে পারে, এবং একবার ইনফেকশন হয়ে গেলে বুঝতে পারছে, পেনিসের রড বসালাম, ইনফেকশন হলো, আবার বের করলাম, আবার রড বসালাম, খুব মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলতে চাই যে আমরা বসিয়ে দিলাম, কিছুদিন পর যারা তখন তার আন্ডারওয়্যারের নিচে এটা রইলো সফট সিলিকন মেটেরিয়াল, আবার ইউজ করছি আমরা ইন্টারকোর্সের সময়। অনেকে তখন বলেন, না ডাক্তারবাবু প্রথমেই আমি অত অপারেশন, অতটা হ্যাঙ্গামের দিকে দিতে চাই না, আপনি কিছু করুন, কিছু একটা করুন। সো ওইটা তুমি বলতে পারো কিওর আর মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে স্টপ গ্যাপ, সেখানে হচ্ছে গিয়ে লো ইন্টেন্সিটি শকওয়েভ ট্রিটমেন্ট। এটা অনেকেই ভুল করেন যে ডাক্তারবাবু আমার বাবাকে তো আপনি কিডনি স্টোনে ওই দিয়েছিলেন শকওয়েভ, তাহলে আমাকেও দিন ওইখানে। সেটা ডিফারেন্ট মেশিন। পেনিসে যেটা দেওয়া হয় ফর ইরেকটাইল ডিসফাংশন, যেখানে ভাইব্রেশন দিয়ে রিজেনারেশন করা হয় মানে ব্লাড ভেসেল বলতে পারো, ব্লাড ফ্লো, সেটা আলাদা মেশিন। দোজ আর শকওয়েভ ট্রিটমেন্ট, কিন্তু এটা লো ইন্টেন্সিটি ও হাই ইন্টেন্সিটি। মানে পেনাইল ইমপ্ল্যান্ট আর এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা ব্যাপার। মেডিকেল ট্রিটমেন্ট আলাদা ব্যাপার। তার মধ্যে আমি চাইছি না, এখনই সার্জারি করতে চাইছি না, মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আমি পুরো মানে হয়ে গেছে, আমার মন উঠে গেছে আমার কিছু একটা দিনের মধ্যে। সেখানে আসছে রিজেনারেটিভ ট্রিটমেন্ট, যেখানে হচ্ছে তোমার লো ইন্টেন্সিটি শকওয়েভ ট্রিটমেন্ট, সেটা একটা। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পিশট। পিশটটা সামহাউ আমাদের ইউটিউবের যারা ইউটিউবার আছেন তাদের বলতে পারো যে তাদের জন্য পিশটটা ডেকে না মানে হাই শট হয়ে গেছে এখন। সবাই বলে ডাক্তারবাবু পিশট দিন, পিশট দিন। পিশট আর কিছুই না, আমাদের ব্লাড থেকে, নিজের ব্লাড থেকে প্লেটলেটের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে সেগুলো পেনিসে ইনজেক্ট করে দেওয়া হয়। খুব একটা বিশাল কিছু আমি সবসময়, আমি যখন দিই পিশট, আমি পেশেন্টদের বলে দিই, ভাই তুমি কিন্তু বিশাল কিছু না ম্যাজিক এক্সপেক্ট করো না, যে তোমার পেনিসটা বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে ইরেকশন তুমি দুমদাম করে তুমি সুপারম্যানের মতো চালিয়ে যাচ্ছে, কিছু করো না। হ্যাঁ, কিছুটা ইম্প্রুভমেন্ট হয়, কিন্তু আবার তোমাকে পিশটটা নিতে হতে পারে। সো লো ইন্টেন্স শকওয়েভ একবার নিলাম, পিশট ট্রিটমেন্ট একবার নিলাম, তাহলেই শেষ তা কিন্তু নয়। এটা কিন্তু কন্টিনিউয়াস ট্রিটমেন্টে প্রোটোকলে থাকতে হবে। আচ্ছা, এইটা কতটা সেফ, এটার খরচ কেমন? খরচা দেখো, খরচা
অ্যাজ অফ নাও আমরা যে কথা বলছি আজকে, এখানে কিন্তু লো ইন্টেন্সিটি শকওয়েভ ট্রিটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে এখন কিন্তু তেমন সেন্টার নেই। সুতরাং আমার কাছে যারা বলেন যে আমার দরকারই, তখন আমার কলিগ যারা আছেন দিল্লিতে বা বোম্বেতে আমি পাঠিয়ে দিই। PShot আমাদের কাছে আছে এবং খরচা উইল ডিপেন্ড আপন দ্য ল্যাব, কারণ ল্যাবের ওপর ডিপেন্ড করছে। একটা ল্যাবের যে যারা খুব সুন্দরভাবে ধরো সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে এটাকে তুলে নিচ্ছে, গ্রোথ ফ্যাক্টরটা তাতে বেশি কনসেন্ট্রেট হচ্ছে, অবভিয়াসলি তার ল্যাবের একটু দাম বেশি হবে দ্যান দ্য আদার ল্যাব। কিন্তু দিস আর অল অ্যাফোর্ডেবল, এমন কিছু না একটা বিশাল বড় দাম, অ্যাফোর্ডেবল। কিন্তু তাকে বুঝতে হবে যে এটা কিন্তু আবার ট্রিটমেন্ট নিতে হতো, রিট্রিটমেন্ট রেটস আর হাই। মানে এটার পরে কি আমি আগের নর্মাল সেক্সুয়াল লাইফটা ফিরে পাবো? না, দিস ইজ আ বেসিক্যালি স্টপ গ্যাপ ট্রিটমেন্ট। স্টপ গ্যাপ ট্রিটমেন্ট মানে কি, আমার সব কিছু চলে গেছে আর ওর কোনো সার শব্দ নেই, তাহলে তো ইমপ্লান্ট ছাড়া উপায় নেই। কিন্তু ইউ আর বাইং টাইম। বা আমার ঠিকঠাক আছে, ওষুধ খেলে আমি খুব ভালো পারফর্ম করি, ওষুধ ছাড়লেই আমি পারি না, আমার এখন অপারেশন করবো না, আমার কিছুদিন, সেই ক্ষেত্রে ভালো। হেয়ার ট্রান্সপ্লান্টের মতো মানে করে নাও, আবার কেয়ার করতে হবে, আবার পরেও করতে হতে পারে, এরকম একটা ব্যাপার বলা যেতে পারে। হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ অলসো রিজেনারেটিভ ট্রিটমেন্ট না, রিজেনারেট করছি, সেম থিং, সেম কনসেপ্ট, মানে তোমার মানে গ্রোথ ফ্যাক্টর দিয়ে আমি রিজেনারেট করছি। সার্কামসিশন নিয়ে হিন্দু বাঙালিদের মধ্যেও, আমি শুধুমাত্র ইয়েদের মধ্যে বলছি, একটা দ্বিধা মানসিকভাবে প্রবলভাবে রয়েছে অনেকেরই। আমি বলতে শুনেছি যে সম্পূর্ণটা তাদের খোলে না, যে বাংলা একদম কথা বলতে গেলে। তো তাদের ক্ষেত্রে মানে এটা নিয়ে অনেক দ্বিধা রয়েছে, তারা যাবে কিনা বা ইয়ে করবে কিনা। তো এই বিষয়টা নিয়ে আমি চাই তুমি একটু বলো যে এই বিষয়টার মধ্যে কতটা, এটা যদি কেউ করিয়ে নেয় তারা অনেকটা ভয়ও পায় যে তারপর, এবং তারপর কি তাদের ইয়েটা অনেকটা কাটবে, বা সমস্যাটা যদি কিছু থেকে থাকে সেটা কাটবে। অনেকে বলে প্রচণ্ড টাইট। হ্যাঁ, প্রচণ্ড টাইট মানে তো প্রবলেম হচ্ছেই। সুতরাং ফাইমোসিস, তার মানে ফাইমোসিস, তার মানে যে ফোরস্কিনটা ছিল, আমি দেখো আগের বারে ডিসকাস করেছিলাম যে আমি সকালে দাঁত মাজছি, আমি তো সময় ফোরস্কিনটা টেনে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কি ওই স্মেগমা ওগুলো জমা থাকবে না। যদি আমি টানতেই না পারি, তাহলে যে সকালবেলা নাইট ফলস হচ্ছে, তাহলে স্মেগমা যেগুলো হচ্ছে সেগুলো তো জমে থাকবে, এবং সেগুলোই পরে গিয়ে আমার ইচিং করবে, সেগুলো পরে গিয়ে আমার ব্যালানাইটিস করবে, মানে হয় না লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, বা সেগুলোই পরে গিয়ে আমি ইউরিনে ইনফেকশন, UTI করবে। সুতরাং সেই ক্ষেত্রে বলতে চাই, সেই ক্ষেত্রে অপারেশন করে নেওয়া উচিত। মেডিকেল ট্রিটমেন্ট ফর ফাইমোসিস তো হয় না। অনেকে কম লেভেলে ধরো রিট্রাকশন হচ্ছে, মোটামুটি হচ্ছে, অনেকে লুব্রিকেন্ট দিয়ে ওরা যদি ঠিকঠাক তাদের শেখানো হয় তাহলে অনেক সময় খুলে যায়, এটা নট দ্যাট। কিন্তু অনেক ক্ষেত্রে মানে আজকালকার দিনে খুব কমন, আমি দেখি বেশ মানে কম বয়সী ছেলেরা প্রথমবার, আমি তোমাকে বলছি, আমি কয়েকজনের সাথে বিষয়টা নিয়ে অনেকেই বলেছে যে হ্যাঁ আরেকটু খুললে বেটার হতো, বা অল্পটুকু ইয়ে হয়ে রয়েছে, ভি শেপের মতো ব্যান্ডটা পেছনে। হ্যাঁ এক্স্যাক্টলি, ভি শেপের ব্যান্ড মানে ফ্রেনুলাম। ফ্রেনুলাম যেখানে একটা আর্টারি থাকে, ওটা একটা ব্যান্ড থাকে। সুতরাং তার কি প্রবলেম হচ্ছে, তার এমনি কোনো প্রবলেম নেই, তার যখন ইরেকশন হচ্ছে, পুরো ফুল ইরেক্ট হচ্ছে, তখন পেনিসটা পুরোপুরি টানা যাচ্ছে না, এবং ভাজাইনাতে গিয়ে প্রবেশ করতে গিয়ে ধাক্কা গিয়ে ব্যথা পেয়ে সঙ্গে সঙ্গে নরম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যদিও তার ফাইমোসিস নেই, সেই ক্ষেত্রে কিন্তু সার্কামসিশন করিয়ে নেওয়াটা তো তার সেক্সুয়াল লাইফের পক্ষে ভালো। এবং এটা খুব মানে ভালো, মানে বেসিক্যালি এটার উদ্দেশ্য হচ্ছে সেক্সুয়াল প্লেজারটা তোমার বাড়াতে সাহায্য করে, এবং হাইজিন মেনটেন ইম্পর্টেন্ট। সেক্সুয়াল প্লেজার তো তোমার, আমার যদি এক্সেস স্কিন থাকে তাহলে আমার সেক্সুয়াল প্লেজার তো এমনি বেশি থাকবে, দ্যাট ইজ নট দ্য কজ। আমার সেক্স করতে গিয়ে টান পড়ছে, ব্যথা হচ্ছে, হোয়াট ইজ সাপোজ টু বি আ প্লেজারেবল ইভেন্ট বিকাম আ পেইনফুল ইভেন্ট, সেই ক্ষেত্রে আমি হেল্প করছি। এবং যারা এটা নিয়ে তুমি যখন বললে, আমি আবার এটা বলতে চাই, সে যে অনেকে প্রিম্যাচুর ইজাকুলেশনে ভোগেন, খুব হাইপার সেন্সিটিভ গ্ল্যান্ডস পেনিস, তার গার্লফ্রেন্ড জাস্ট টাচ করছে, তাতেই চারাং করে ইজাকুলেট হয়ে যাচ্ছে। তার মানে কি, তার ফোরস্কিনটা অনেক দিন ধরেই আছে, ঠিকঠাকই আছে, কিন্তু তার জন্য এই স্মেগমা জমা হয়ে 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 হাইপার সেন্সিটিভ গ্ল্যান্ডস পেনিস হয়ে গেছে। সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু সার্কামসিশন হেল্প করে। এখনো না এই প্রশ্নটা স্বাভাবিক সাধারণ মানুষের মধ্যে থাকে যে সেক্স বা পেনিট্রেশন, আমি যদি পার্টিকুলার শব্দটা বলি, পেনিট্রেশনের জন্য সঠিক সময় কতটা বা কোনটা। তার কারণ আমি আনুষঙ্গিক জিনিসপত্রগুলো বাদ দিচ্ছি, যেমন মানুষ সেই ভাষাতে কাডলিং বা এই ব্যাপারগুলো বলে, আমি সেগুলোর মধ্যে আসছি না। বাট আনুষঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে পেনিট্রেশনের সঠিক সময়কে সুস্থ সেক্স কোনটাকে বলবো আমি, টাইম যদি বলি? টাইমিং মানে মানে পুরুষ মানুষের স্যাটিসফ্যাকশন হচ্ছে, অর্গাজম আসছে, এবং মহিলা পার্টনারও অর্গাজম আসছে। মানে আমি বুঝবো কি করে যে আমি সুস্থ? অনেকে তো এটাও হতে পারে যে প্রিম্যাচিওর। না, প্রিম্যাচিওর বাই ডেফিনেশন হচ্ছে আমি ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করলাম, 1 মিনিটের মধ্যে আমার ইজাকুলেশন হয়ে গেল, 1 মিনিটের আগে।
মানে ইন্ট্রাভেজাইনাল ল্যাটেন্সি টাইম, মানে আমার প্রবেশ করা থেকে ইজাকুলেশন 1 মিনিটে কম। তাহলে না আমি খুশি হচ্ছি আর আমাদের পার্টনার খুশি হচ্ছেই না, সুতরাং সেটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। কিন্তু তুমি কতটা মানে তুমি লাস্ট করতে পারবে, দ্যাট ইজ টোটালি রিলেটিভ টার্ম। ওকে, তোমার ফিটনেস এবং সম্পূর্ণ বিষয়ের উপর ফিটনেস আলাদা ব্যাপার, মানে আমার পার্টনার কতটা অর্গাজমিক প্লেজার পাচ্ছে, তার 10 মিনিট হতে পারে, তার 5 মিনিট হতে পারে, সেটা ডিফারেন্ট। আমার অর্গাজমিক কত আসছে, সেই দুজনের অর্গাজমিক প্লেজার যদি হয়, সেক্স বিকামস আ মিউচুয়াল। বেঁধে ধরা কোনো টাইম নেই যে 10 থেকে 15 মিনিট একটা সুস্থ সেক্সের লক্ষণ, 20 মিনিটই করতে হবে, যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা নয়। আমি প্রবীরদা একটা প্রশ্নে আসবো যে বিয়ের আগে আমরা কুণ্ডলি মেলাতে যাই, তুমি কোন বিষয়গুলো বলবে যে বিয়ের আগে পরীক্ষা করে নেওয়া? না, আমি এই কথা বলতে চাই যে কারণ এইটা নিয়ে এত মানে কেস বলো, মানে এত বেড়ে গেছে আজকালকার দিনে, তুমি মানে চিন্তা করতে পারবে না। মানে অনেক আমি ডিভোর্স লয়ারদের প্রচুর ডিভোর্স হচ্ছে, প্লাস এই 498 হচ্ছে, মানে তার পুরুষ মানুষের তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তার আগে প্রিভেনশন করে নেওয়া উচিত। আমার হরমোন লেভেলস কেমন আছে, ঠিক আছে, আমার যে ম্যাস্টারবেশন করলেই যে আমি সেক্স করতে পারবো তা একদমই না। আমার সিমেন অ্যানালিসিস কেমন আছে, আমার অনেক হচ্ছে যে সে প্রবলেমটা ছেলের দোষ, তোমার জন্য প্রেগনেন্সি আসছে না, তারা কেউ ডোনার স্পার্ম নিতে চাইছে না। সুতরাং এই জিনিসগুলো যেন ভবিষ্যতে না আসে, সুতরাং একটা হরমোন প্রোফাইল, একটা বেসিক একটা সিমেন অ্যানালিসিস আমার মনে হয় করে নেওয়া উচিত, নিজেকেই করে নেওয়া উচিত, পুরুষ মানুষেরই করে নেওয়া। তাহলে নিজেই সে বুঝতে পারছে যে আগে থেকেই বুঝতে পারছে আমার হরমোন লেভেল কম হচ্ছে, আমার LHF খালি টেস্টোস্টেরন না, LHF কম আছে, তাহলে তার চিকিৎসাটা আমার আগে করে নেওয়া উচিত। দেন গোয়িং ফর, অনেকে হয়েছে না, একবার ফেল হলো, সেকেন্ডবার ফেল হলো, থার্ডবারে গিয়ে করবো, এবার ডাক্তারবাবু কী করবো, তখন সে টেস্ট করে দেখছে এত কিছু প্রবলেম, সে যদি প্রথমবারের আগেই ঠিকঠাক হয়ে যেত তাহলে তো এত কিছু প্রবলেম ভুগতে হতো না। এবং অনেকে চিন্তা করে এই টেস্টগুলো কোথায় গিয়ে কিভাবে করবো, তারা চিন্তা করে প্রচুর খরচ কিনা, প্রচুর এখন তো দেখো, এখন তো অনলাইন হয়ে গেছে, এখন সব কিছুই ভেরি ওপেন, মানে কোন ল্যাবে কত টাকা, কোন ল্যাবে কত, সে সবাই জেনে যাচ্ছে। দ্যাট ইজ নট মানে এটা এক্সকিউজ দেওয়া যায় না। সুতরাং আমি অনলাইন আজকে টেলিকনসালটেশন, আমি কোনো ডাক্তারবাবু কাছেই গেলাম না, আমি ভিডিও কনসাল্ট, আমার কাছে তো মাঝে মাঝে টেলিকনসালটেশন, না আমার দূর থেকেই সে আসে, সে হয়তো সাউথ ইন্ডিয়ারই লোক, সে করছে, কারণ আমার বাড়িতে বসে আমি করলাম, আমার একটা ওই ডাক্তারবাবুর কাছে যাবো, হসপিটালে যাবো, সেদিকে আর ঝামেলা। সুতরাং এখন থিংস হ্যাভ বিকাম সো সিম্পল, সো অনলাইন এখন হয়ে গেছে। সুতরাং দিস ক্যান বি ডান, মানে আমাকে জাস্ট জানতে হবে, আমাকে এটা করতে হবে, এবং এটা করলে আমার এটা প্রাইমারি প্রিভেনশন স্ট্র্যাটেজি নিলে আমার ভবিষ্যৎ লাভ হবে, সেই জিনিসটা আমার জানা দরকার। প্রবীরদা, এই প্রিকামের ব্যাপারটা নিয়ে এখনো একটা ব্যাপার রয়ে গেছে। যখন কথা বলি মানুষের সাথে বা অনেকের সাথে, যে এই প্রশ্নটা জিজ্ঞেস করো, আমি অনেকগুলো প্রশ্ন দেখছিলাম কমেন্ট সেকশনে, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন ছিল যে আমাকে তো যখন কেউ টাচ করছে, বা আমার গার্লফ্রেন্ড বা আমার স্ত্রী যখন টাচ করছে, তখন থেকেই আমার একটা প্রিকাম বেরোতে শুরু করছে। তো তুমি কোথাও গিয়ে বলেছিলে প্রিকাম থেকে প্রেগন্যান্সির একটা ব্যাপার আসতে পারে, অবশ্যই সেটা নিয়ে তাহলে টেনশন যে আমি তো কিছুটা সময় উইদাউট প্রোটেকশনও তাহলে করতে পারবো না, সেটা তো ইম্পর্টেন্ট। তাহলে আমি মানে প্রিকামটা নিয়ে সবার মধ্যে একটা ভয় রয়েছে, কারণ আমাকে তো ছোঁয়ার থেকেই প্রিকামটা আসছে, আমাকে যখন কেউ টাচ করছে, তো সেখান থেকে যদি প্রেগনেন্ট হয়ে যায়, তো এই বিষয়টা তুমি একটু ক্লিয়ার করো। আমি প্রিকাম থেকে প্রেগনেন্সি আসতে পারে, এটা সত্যি কথা। প্রিকাম ইজ বেসিক্যালি প্রস্টেট সিক্রিশন, এবং এটা প্রস্টেট সিক্রিশনে বেসিক্যালি স্পার্মেটোজোয়া থাকার কথা নয়, সত্যি কথা বলতে কি। কিন্তু তবুও দেখা গেছে যে হয়তো তার একবার একটা ইজাকুলেশন হয়ে গেছে, এবং বলেছিলাম না একটু সেনাবাহিনী চলে গেছে গল্প বলেছিলাম, কিছুটা হয়তো স্পার্ম অন দ্য ওয়েতেই আছে, তারপরে প্রিকাম এলো, প্রিকাম ওটাকে নিয়ে চলে এলো। সুতরাং আমি বলতে চাই, যখন এনি ফর্ম অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, ইটস বেটার টু ইউজ আ কন্ডোম। মানে সেফ সেক্স যদি বলা যায়, কন্ডোম ইউজ ইজ আ মাস্ট। এবং কন্ডোম তো আজকালকার দিনে অনেক হয়ে গেছে, এবং কন্ডোম নিয়েও লোকেদের কিন্তু মাথায় অনেক কিছু একদিন বলা যাবে হোয়াট ইজ কন্ডোম ইউজ কি, এবং কন্ডোম কখন আমি মানে বুঝবো যে আমার কন্ডোমটা নষ্ট হতে চলেছে, এইগুলো নিয়ে। কোন কন্ডোম ইউজ করবো, কোন রিপড কন্ডোম না ডিলেট কন্ডোম না স্কিনি কন্ডোম, এই নিয়ে প্রচুর, মানে আমি কন্ডোম পরবো না কারণ আমার সেন্সেশন চলে যায়, তার জন্য কন্ডোম আছে, আচ্ছা সব কিছু আছে, এবং সেটা লোকে জানে না, এটা নিয়ে কেউ ডিসকাসও করে না। ইউটিউবে দেবে ভিডিও অনেক কম আছে এই নিয়ে, তাই না? সুতরাং এই নিয়ে একটা বিশাল বড় একটা সেপারেট একটা এপিসোড হতে পারে, সেই নিয়ে বলতে চাই। সেফ সেক্স যদি বলতে চাও, অলওয়েজ ইউজ আ কন্ডোম। তা বলে এখন অনেক কিছু এসছে, এখন দেখবে ডার্মা ইমপ্লান্ট চলে এসছে, মানে আমি সেক্স করছি, আমি কন্ডোম পরছি না, কিন্তু আমি ফিমেল পার্টনার নিজের পার্টনারকেও আসতে পারছি। তো অ্যাডভান্সড আরও জিনিস চলে এসছে, কিন্তু যেটা বেসিক জিনিস সেটা আমাদের জানা উচিত। প্রবীদ, আমি শেষ একটা প্রশ্ন করে করবো, যেটা আমরা স্কুল লাইফ থেকে দেখে দেখে বড় হচ্ছি,
মানে এটা আমি সেক্সুয়াল মানুষের শরীরের কোনো ব্যাপার না, এটা রাস্তাঘাটে দেখে বড় হচ্ছে। স্কুল থেকে আসার সময় পোস্টার লাগানো থাকে 20 টাকার, ওই তোমার দেখবে হলুদ সবুজ রঙের বিভিন্ন, যে এখানে সেক্সের সমস্যা সমাধান করা হয়, পাইলস ফিস্টুলা, এই ধরনের বিভিন্ন ইয়ে দিয়ে। আচ্ছা, এইগুলোর মধ্যে কতটা যৌক্তিকতা রয়েছে না? এগুলো কি? না, এটা যুক্তি তোমাদের নেই। চেম্বারও নয়, এগুলো কারা? এটা যুক্তি নেই, কারা আছে এর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাই আমার পেশেন্টদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, আমি বলছি না এরা খারাপ ওরা খারাপ আমরা ভালো, আমি কিছু বলিনি। তারা বলেছে যখন সেই তেল বা সেই মশলা পাতি যেটা ব্যবহার করেছে প্রথম থেকে খুব ভালো কাজ করেছে। আচ্ছা, মানে এগুলো ওয়ার্ক করে কিছুটা? না, তারপরে আর কিছুই হচ্ছে না। ওকে। স্নেক অয়েল যেটা বলা হয় বেসিক্যালি, তার মানেটা কি? নিশ্চয়ই কোনো স্টেরয়েড ছিল। সেম থিং, সেম কনসেপ্ট। আজকে যে আমাদের সেশনে প্রথমেই বলেছি, আমার প্রথমে জিম ট্রেনার আমাকে একটা খুব ভালো ট্যাবলেট দিয়েছে, খুব মাসেল কাটিং হয়েছে, তারপরে আর কিছু হচ্ছে না। এগুলো সবই স্টেরয়েডস, হরমোনাল প্রিপারেশন, টেস্টোস্টেরন, ঘুরে ফিরে এইসব জিনিসই থাকে। দিস আর নট গুড ফর ইউর বডি, নট গুড ফর, তৈরিই করা হয়নি সেই জন্য। সেটা যদি আমার বডিতে ইমিডিয়েট গেনের জন্য দিই, তাহলে আমার তো সারা জীবন পড়ে আছে। আমার তো আর একদিনের জীবন নয়, আমাকে তো বাঁচতে হবে, তাই না? লং টার্ম সলিউশন নয়। ডোন্ট গো ফর দিস গিমিক্স। এগুলো কোনো সলিউশনস, দে আর নট সলিউশনস অ্যাকচুয়ালি। প্রবীর দা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। তোমার সেকেন্ড এপিসোডটা শুট করলাম, যেটা নিয়ে মানুষ অনেকটা জানতে চেয়েছিল, কিছুটা অ্যাডভান্স করলাম। আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি এই আলোচনাটাকে পছন্দ করেন, মানে আপনারা যদি ফার্স্ট এপিসোডটাকে দেখে থাকেন, তারপর আজকের এপিসোডটা, এরপরে আরো কিছু অ্যাডভান্স বিষয় রয়েছে, যেমন প্রোটেকশন বা কন্ডোমের মতো একটা বিষয় নিয়ে প্রবীর দা বললো যে আমরা থার্ড টাইম আলোচনা করতে পারি, বা আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে প্রবীর দা অবশ্যই আসবে। এবং এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আরো অ্যাডভান্সড আলোচনা করবো। প্রবীর দা, তোমাকে থ্যাংক ইউ। নমস্কার।